এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, আজকে তোমাদের ব্যাংকিং ও ফিনান্সের একবারে ফাইনাল সেশন নিয়ে চলে আসলাম। পরীক্ষার আগের দিন রাত্রেও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো, ভাইয়া ফিনান্স এবং ব্যাংকিংকে 90+ মার্ক পাওয়ার জন্য আমরা কি পড়বো, সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া এই সাজেশনগুলো পড়ো, এখান থেকে শতভাগ কমন পাওয়ার চান্সেস রয়েছে। কেননা এখান থেকে আমরা বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রেখেছি এবং আমরা কিছু টাইপের কিছু তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। আর টোটাল 9টা ম্যাথ দিব হয়তো বা এই 9টা ম্যাথ তুমি যদি সলিউশন করে নিতে পারো বা সমাধান করতে পারো, তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টে মিনিমাম 90+ মার্ক তুমি খুব অনায়াসে অর্জন করতে পারবে। তো চলো আমরা দেখি ফিনান্স এবং ব্যাংকিং এই সাবজেক্টে আসলে আমাদের কি পড়তে হবে, কি পড়লে আমরা আসলে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ মার্ক অর্জন করতে পারবো। তো সর্বপ্রথম কোন কোন অধ্যায় পড়বো তোমাদের জন্য, তো তোমাদের টোটাল এই কয়টা অধ্যায় আছে শর্ট সিলেবাসের আওতাধীনে। তো এখান থেকে কেউ যদি আমাকে বলো ভাইয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দাও, তবে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে পর্যাপ্ত বুঝতে হবে যে সবার জন্য এক সাজেশন কখনোই কার্যকর হয় না। কারণ যারা ভালো স্টুডেন্ট বা আপার লেভেলের স্টুডেন্ট যারা, তারা সবসময় টার্গেট করে যে তাদের 1 মার্ক যেন ছুটে না যায়, তাদের সেক্ষেত্রে তারা ম্যাথমেটিক্স কোয়ালিটির যে প্রশ্নগুলো আছে তারা করে। আবার কিছু কোয়ালিটির স্টুডেন্ট রয়েছে যারা ফেল করার মতো, তারা কোনোভাবে 40+ পেতে চায়, সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে ম্যাথমেটিক্স টপিকগুলো কম সিলেকশন করে যেই অধ্যায়গুলোতে তাদের ম্যাথ কম থিওরি বেশি সেই অধ্যায়গুলো তাদের লেখা উচিত, সেক্ষেত্রে মিনিমাম 40 মার্ক সে পেয়ে যাবে। এখন আমি 2 লেভেলের বা 3 লেভেলের স্টুডেন্ট তোমরা টোটাল, আর একটা 4.4 থেকে 4.5 স্টুডেন্ট পয়েন্টের মধ্যে। তো এই যে 3টা কোয়ালিটির স্টুডেন্ট তোমরা, তো তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা সাজেশন প্রেফার থাকবে, তোমরা তোমাদের মতো করে সাজেশনটা গুছিয়ে নিবা। সর্বপ্রথম আমি বলবো তুমি যদি ভালো স্টুডেন্ট হও এবং তোমার টার্গেট যদি থাকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 90+ মার্ক, তাহলে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, চতুর্থ অধ্যায়কে সিলেক্ট করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে 1 থেকে 2টা সৃজনশীল প্রশ্ন হুবহু কমন পাবা। অধ্যায় 5 যার নাম হলো ঝুঁকি এবং নিশ্চয়তা, এটাকেও তোমাকে 100% সিলেকশন করতে হবে। অধ্যায় 6 যেটা হলো মূলধন, আয় এবং ব্যয়, এই 3টা অধ্যায় আসলে ম্যাথমেটিক্স টপিকের অধ্যায়গুলো এবং এইখান থেকে 100% প্রশ্ন থাকবে। এই 3টা অধ্যায় থেকে টোটাল 4 সেট প্রশ্ন থাকবে। ওকে, এরপরে যদি কেউ আরও একটা অধ্যায় নিতে চাও, সেক্ষেত্রে তুমি অধ্যায় নিবা হলো বাণিজ্যিক ব্যাংক। এই হলো টোটাল 4টা অধ্যায়, এখান থেকে তুমি খুব অনায়াসেই সৃজনশীল প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা। এখন যদি তুমি দুর্বল স্টুডেন্ট হও, সেক্ষেত্রে এই 3টে অধ্যায়ের মধ্যে তোমার আয়ত্তে কোন অধ্যায় আছে সেটা তোমাকে বুঝতে হবে। যদি আয়ত্তে না থাকে, সেক্ষেত্রে তুমি অন্য অধ্যায়গুলোকে সিলেকশন করবা, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। টোটাল অধ্যায় অনুসারে কয়টা অধ্যায় আছে? 1 2 3 4 5 6 7, 7টা অধ্যায়, টোটাল প্রশ্ন থাকবে 8টা। এই 3 অধ্যায় থেকে রিপিট প্রশ্ন থাকবে, আর এই 3টা যে এখানে আর উপরে একটা, এখান থেকে একটা করে প্রশ্ন থাকবে। তোমরা যদি এই 3টা অধ্যায় থেকে যে কোনো একটা যদি অধ্যায় ভালো না পারো বা ম্যাথমেটিক্সগুলো না বোঝো, সেক্ষেত্রে তোমাদের কাজ থাকবে অন্য একটা অধ্যায়কে সিলেকশন করা। তবে তোমার যদি আপার লেভেলের স্টুডেন্ট হও এবং তোমার কাছে 1 মার্কের যদি দাম থাকে যে আমার কোনোভাবে 1 মার্ক ছুটতে আমি দিব না, সেক্ষেত্রে অবশ্যই এগুলো করবো। আর এইগুলোর মধ্যে আমি 3টা অধ্যায়ে টোটাল 9 থেকে 12টা ম্যাথ দিয়ে দিব, 9 থেকে 12টা ম্যাথ দিয়ে দিব। এই ম্যাথগুলো যদি তুমি করো, আমি তোমাকে নিঃসন্দেহে বলছি যে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা, একবার হুবহু কমন পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা এক এক করে সাজেশনগুলো দেখি, ঠিক আছে? তো প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন। এখানে তোমাকে ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়তে হবে আইডিপি অথবা পিপিপি এর পূর্ণরূপ কি, তারপর পড়তে হবে রেমিটেন্স কি, আর তারপরে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী, একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কি বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত কী, তারপর বাণিজ্য ঘাটতি কী। ওকে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই সাজেশনের সবগুলো প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এখন কিছু স্টুডেন্ট রয়েছে যারা আমাকে বলো ভাইয়া আপনি তো সাজেশনে প্রশ্নগুলো দিয়ে দেন কিন্তু উত্তর তো দেন না। অ্যাকচুয়ালি একটা সাজেশনে আমরা চেষ্টা করি তোমাদের কি পড়তে হবে সেই জিনিসগুলোকে গুছিয়ে দিতে, এগুলো পড়লেই মোটামুটি তোমরা 90+ মার্ক অর্জন করতে পারবা। কিন্তু দেখা যাচ্ছে অনেকে খুঁজতে পারে না বা এরকম সমস্যায়, তাদের জন্য আমাদের রয়েছে সুপার সাজেশন পিডিএফ। ইতিমধ্যে প্রায় 7,500 স্টুডেন্ট আমরা কিন্তু সুপার সাজেশন পিডিএফ তাদের হাতে পৌঁছে দিতে সফল হয়েছে এবং আমাদের সুপার সাজেশন পিডিএফের প্রাইস মূল্য খুবই কম, বিশেষ করে একটা সাবজেক্ট নিলে 100 টাকা পড়বে। আর কেউ যদি 13টা সাবজেক্ট নেয়, বাংলা থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত, তো সেক্ষেত্রে তার পড়বে মাত্র 500 টাকা। তাহলে সেক্ষেত্রে একটা সাবজেক্টের দাম 30 থেকে 32 টাকা হয়ে থাকে। এই 30 থেকে 32 থেকে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে 70% প্রশ্ন আমাদের সাজেশন পিডিএফ থেকে একবার হুবহু কমন পাবা। আমাদের সাজেশন পিডিএফের এইটা একটা অংশ, এই প্রশ্নের উত্তর আছে,
আর সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এগুলোর উত্তর দেওয়া আছে, উত্তরের আবার ব্যাখ্যা দেওয়া আছে যে সেই উত্তরটা কীভাবে হলো। প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা টোটাল একটা অধ্যায়ে একটা চ্যাপ্টারে 8টা পৃষ্ঠা করি, একটা চ্যাপ্টারে 8টা পৃষ্ঠা করে আমরা একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনগুলো যারা নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা আমাদের এই নাম্বারে 01320 এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের থেকে সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো, অথবা তোমার গার্জিয়ানের দ্বারা কথা কয়ে ওনার যদি পছন্দ হয় যে হ্যাঁ আসলে এই ভাইয়াদের থেকে নিলে হয়তো আমরা কমেন্ট পাবো। আমরা কিন্তু প্রি টেস্টে তোমাদের দিয়েছিলাম, প্রি টেস্টেও তোমাদের দিয়েছিলাম, যেখানে টেস্ট পরীক্ষায় প্রায় 85% প্রশ্ন একবারে হুবহু কমন এসেছে। তোমরা চাইলে টেস্টের যে ভিডিওগুলো আছে সেগুলোর কমেন্ট সেকশন চেক করতে পারো, ঠিক আছে। যারা নিতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারো বা সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারো। ওকে, তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তুমি সাজেশন পিডিএফ না নিয়েও তুমি পড়তে পারো। এই যে প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে এমসিকিউ নেক্সট ক্লাসের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, এই আর কি, এছাড়া কিছুই না। ওকে, এখানে 1 নম্বর প্রশ্ন পড়তে হবে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। 2 নম্বর, তারল্য বনাম মুনাফা নীতিটি ব্যাখ্যা করো। 3 নম্বর, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি ব্যাখ্যা করো। অর্থায়নের সিদ্ধান্ত বলতে কি বোঝায়। উপযুক্ততার নীতি বলতে কি বোঝায়। তারপর ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতিটি ব্যাখ্যা করো। সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। এই যে এই প্রশ্নগুলো খ বা সংক্ষিপ্ত জন্য রাখা হয়েছে, এখান থেকে অবশ্যই প্রশ্ন হুবহু কমন পাবে ইনশাল্লাহ। ওকে, এরপর হলো গ ঘ নাম্বার জন্য তুমি পড়বা, প্রথমে এই বোর্ডগুলো পড়বা। সকল বোর্ড 2022, কুমিল্লা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2021, ঢাকা বোর্ড 2020-21। বিশেষভাবে তোমাদের যেই টপিকগুলো পড়তে হবে এখান থেকে তোমাদের পড়তে হবে হলো সরকারি অর্থায়ন ও পারিবারিক অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন। তারপর তারল্য বনাম মুনাফা যে নীতিটা আছে মাস্ট বি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকেই থাকে, ঠিক আছে। তারপর উপযুক্ততার নীতি এবং বিনিয়োগ সিদ্ধান্ত। আর বিশেষ করে 2024 সালের যে বোর্ডগুলো তোমাদেরকে এসেছে এবং 2022 সালে যে বোর্ডগুলো এসেছে এই বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে ভালো করে সমাধান করতে হবে। এই বোর্ড কোশ্চেন থেকে একবারে হুবহু কমন পাবা, হুবহু, ঠিক আছে, কোনো রকম চেঞ্জ ছাড়া। 2024-এর যে 9টা বোর্ড এবং 2022-এর যে একটা বোর্ড আছে, টোটাল 10টা বোর্ড। এই 10টা বোর্ডের প্রশ্ন যদি কেউ ভালো করে পড়ে আমি তাকে নিঃসন্দেহে বলবো যে সৃজনশীল প্রশ্ন একবারে হুবহু কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, এরপরে অধ্যায় নাম্বার 4, অর্থের সময় মূল্য। 100% গ্যারান্টি এখান থেকে প্রশ্ন আসবে এবং 100% গ্যারান্টি দেবো যে এখান থেকে এক থেকে 2 সেট প্রশ্ন একবারে হুবহু কমন আসবে। 1 থেকে 2 সেট প্রশ্ন একবারে হুবহু কমন হবে। আমি এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজন একটি স্ক্রিনশট অথবা ভিডিওটা ডাউনলোড করে সেই প্রশ্নগুলো যে কোনো কারো দ্বারা সমাধান করে নিতে পারো। আর একান্ত যদি তুমি ভাবো যে না ভাইয়াদের থেকে সাজেশন পিডিএফ নেও, সেক্ষেত্রে আমাদের থেকে সাজেশন পিডিএফগুলো নিলে ওই প্রশ্নের উত্তরগুলো ওখানে করা রয়েছে, তুমি চাইলে ওগুলো সমাধান করলে তাও চলবে, যে কোনোভাবে পড়লেই হলো। মেন কথা পড়লে তুমি কমন পাবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো, ঠিক আছে। ওকে, তো এখানে তুমি ক নম্বর প্রশ্ন হিসাবে পড়বা সরল সুদকে, অর্থের সময় মূল্যকে, কার্যকারী বা প্রকৃত সুদের হারকে, এর পূর্ণরূপকে, কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়। তারপরে আসি খ নম্বর ও সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এই অধ্যায়তে পড়বা সুযোগ ব্যয় বলতে কি বোঝো। রুল 72 এর সাধারণ ধারণা করো বা ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। তারপর বাট্টাকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো। তারপর অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন ব্যাখ্যা করো। তারপর এখানে মাস্ট বি তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আমি এখানে দিচ্ছি, সিকিউ প্রশ্ন, ঠিক আছে। এই সিকিউ প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে করবা, বিশেষ করে তোমরা যারা বাণিজ্যিক বিভাগে রয়েছো। তো বাণিজ্যিক বিভাগের সাজেশন বেশ খুব কম চ্যানেল আছে যারা আসলে দিয়ে থাকে, তবে আমরা এমনভাবে সাজেশন তৈরি করি, আমাদের প্রত্যেকটা সাজেশন তৈরি করতে মিনিমাম 5 থেকে 7 দিন সময় নিই। আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা চেষ্টা করি কিভাবে একটা ছাত্রকে একবারে হুবহু প্রশ্ন কমন দেওয়া যায়। আসলে কি হুবহু বলতে এতটুকু চেঞ্জ হয়, দেখা যাচ্ছে এখানে 2 লক্ষ লেখা আছে, এই 2 লক্ষ লেগে যে 4 লক্ষ থাকতে পারে, এখানে 10% আছে, এই 10%-এর জায়গায় হয়তো 15% অথবা 20% অথবা 12% থাকতে পারে। এই এতটুকু পরিবর্তন হতে পারে, বাট প্রশ্নের যে ক্যাটাগরি, প্রশ্নের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু ঠিক থাকবে,
তাই তোমাদের সবাইকে বলবো, বিশেষ করে তারা যারা তোমরা বাণিজ্যিক বিভাগের ছাত্র, তোমাদের আমি অনেক স্নেহ করি এবং এই মহব্বতের সাথে সব কিছু করার চেষ্টা করি। হয়তোবা তোমাদের সাজেশন দিতে আমার একটু সময় লাগে, কেননা আসলে তোমাদের সাজেশন তো আমি এভাবে দিতে পারবো না, ঠিক আছে? সায়েন্স এবং যে বিজনেস, এই দুইটা যে গ্রুপ, এদের সাজেশন দিতে হলে আমাদের প্রচুর অ্যানালাইসিসের প্রয়োজন হয়, কারণ প্রচুর বোর্ড আছে। যখন আমরা সাপ্লিমেন্ট খুলি প্রচুর বোর্ড দেখা যায়। এই বোর্ডের মধ্যে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসলে তোমাদের হাতে দিলে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করলে পরীক্ষা কেন্দ্রে হুবহু কমন পাইতে পারো, এই জিনিসটা অ্যানালাইসিস করতে আমাদের একটু সময়ের প্রয়োজন। কিন্তু আমরা যে অ্যানালাইসিসের পরে তোমাদের যে সাজেশন পিডিএফগুলো দিয়ে থাকি, এতটুকু আমরা আশ্বস্ত করে বলে দিয়ে রাখি যে ভাইয়া তুমি যদি এগুলো করো, তোমাকে আমি এতটুকু নিশ্চিত করছি বা আমি এতটুকু নিশ্চিতকরণ করছি যে এখান থেকে তুমি মিনিমাম 70% হুবহু কমন পাবা, উপরে যা পাবাও, ঠিক আছে? তাই এই প্রশ্নগুলো অবশ্যই খুবই মনোযোগ সহকারে সমাধান করার চেষ্টা করবা। প্রবলেম 1, তুমি এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, লেখা আছে বাট্যকরণ কি, সুযোগ ব্যয় বলতে কি বোঝো, 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার জন্য উম্মি নাসরিন তোমার কি ইসলামকে উত্তরা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, তারপর কোন ব্যাংকে টাকা জমা রাখলে তিনি অধিকতর লাভবান হবে। এই ধরনের প্রশ্ন 100% গ্যারান্টি আসবেই আসবে, যে কোন ব্যাংকে টাকা রাখলে তিনি অধিকতর লাভবান হবে। প্রচুর পরিমাণে বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো এসেছে। প্রবলেম 2তে তোমাকে এখানে সৈকত সম্পর্কে একটা প্রবলেম দেওয়া আছে, সেম কোয়ালিটির প্রশ্ন, যে সৈকত পলের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখলে লাভবান কি লাভজনক নয়, এই সেমই প্রশ্ন আর কি। এখানে দুজনের জন্য 2টা শতকরা আছে, একজনের হলো তোমার 11%, 11 জনের হলো তোমার কত 10.5%। এবং এখানে একটা বিষয় আছে, একটা হলো ত্রিমাসিক চক্রবৃদ্ধির মুনাফার বিষয় আছে, আর একটা হলো দ্বিমাসিক চক্রবৃদ্ধির বিষয় আছে, ঠিক আছে? তো এই বিষয়টাকে, এই ধরনের যে এমসি বা যেই প্রবলেমগুলো আছে, যে ম্যাথগুলো আছে তোমাদের, অবশ্যই এই ম্যাথগুলো খুব খুব মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? আর যদি পারো, আমি এগুলো করাচ্ছি এই কোয়ালিটি দেখবা। তোমাদের সাপ্লিমেন্ট যদি থাকে, আমাদের সাজেশন নিলে তো সাজেশন নিলাই, সেটা তো আলাদা কথা। আর সাজেশন তুমি না নাও তো তাও কোনো সমস্যা নেই, তুমি সাজেশন নেই তাই কি আমি তোমাকে সাজেশন দিব না? অবশ্যই দিব। আমাদেরকে নিলেই যে তুমি পাবা তা তো নয়, তাছাড়াও তো আমরাও তো সবগুলো বোর্ড থেকে নিই না, তাহলে খালি আমরা অ্যানালাইসিস করে নিই, তোমাদের কাছে অ্যানালাইসিস থাকে না। এই কোয়ালিটির বা এই টাইপের যে প্রশ্নগুলো আছে, তুমি তোমার সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার, যেটা তুমি যে কোনো কোম্পানির টেস্ট পেপার কিনতে পারো, যে কোনো কোম্পানির সাপ্লিমেন্ট কিনতে পারো, এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবা, যত বেশি করে করতে পারো। সবার আগে তো এটা করবা, ওকে? তারপরে প্রবলেম 3 হলো জান্নাতুল সম্পর্কে এখানে আছে, সেম কোয়ালিটির প্রশ্ন, কোন ব্যাংকে টাকা জমা রাখলে তার জন্য অধিকতর লাভজনক হবে, 5 বছর পর টাকা কত পাবে। তো এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা ভালো করে সমাধান করবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের স্ক্রিনশটের জন্য আমি একটু দূরে থাকবো, কারণ যেন স্ক্রিনশটগুলো নিতে পারো। আমি চেষ্টা করতেছি, আর যদি স্ক্রিনশট নাও নিতে পারো, আমি একটু দূরে থাকারই চেষ্টা করি, ঠিক আছে? যেন স্ক্রিনশটগুলো মিনিমাম নিতে পারো। কোনো কারণে নিতে না পারলে ভিডিওটা ডাউনলোড দিয়ে নিবা, তাহলে হবে। আরেকটা বিষয়, তোমরা অনেক ক্ষেত্রে বলো যে ভাই ভিডিও ডাউনলোড হয় না। প্রবলেম 4, আচ্ছা, ভিডিও ডাউনলোড হয় না এই কারণে, যখন আমরা ভিডিওটা আপলোড করি তখন লাইভ অবস্থায় থাকে, তো ওই অবস্থায় আসলে তুমি ডাউনলোড করতে পারবে না। যখন লাইভটা আসলে কমপ্লিট হয়ে যাবে, দেন ভিডিও তুমি ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? তো ওইভাবে একটু ইনস্ট্যান্ট ডাউনলোড না হলে একটু পরে ঘুরে এসে যখন দেখবে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, 20 মিনিট পরে দেখলেই হয়ে যাবে। প্রবলেম 4-এ এখানে সানজিদা সম্পর্কে একটা ম্যাথ আছে, ঠিক আছে? রত্না ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে, আর নির্দিষ্ট মেয়াদ শেষে সানজিদা আক্তার কি গাড়ি কিনতে সক্ষম হবে কিনা। তো গাড়ি কেনার জন্য তিনি কিন্তু এত 10 লক্ষ টাকা রেখেছে এত ত্রিমাসিক এর জন্য, তো এটা হলো বিষয়। তার দরকার হলো কত, গাড়ি কেনার জন্য 20 লক্ষ টাকা। তো আসলে 10 লক্ষ টাকা 9% হারে ত্রিমাসিক মূলধনে 6 বছর পরে 20 লক্ষ হবে কিনা, সেটা তোমাকে এখানে বের করে দেখাতে হবে, ওকে? এরপরে অধ্যায় 5, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আমার মানে পছন্দের কাতারে এটা একটা অধ্যায়, যে অধ্যায় থেকে আমার মনে হয় যারা আপার স্টুডেন্ট তারা এখান থেকে অবশ্যই উত্তর করা উচিত। যারা লোয়ার স্টুডেন্ট তারা যদি অঙ্ক কম বোঝে, আসলে বাণিজ্য নিছো বা বিজনেস কোয়ালিটি নিছো, বিজনেস ফ্যাকাল্টিতে পড়ো, বিজনেস ফ্যাকাল্টি মানেই ম্যাথ, তো ম্যাথ তোমাকে তো পারতেই হবে। অ্যান্ড ম্যাথ এমন একটা টপিক যে এখানে লেখার উপরে কোনো মার্ক নেই, তুমি যদি ভালোভাবে লিখতে পারো বা ভালোভাবে ম্যাথগুলো করতে পারো 100% মার্ক পাবা। তো আমার কাছে ম্যাথ ফ্যাকাল্টিগুলো এই জন্য ভালো লাগে, ওকে? তো এখানে তুমি প্রথম পর্ব হলো আদর্শ বিচ্যুতি কি, আদর্শ বিচ্যুতির সূত্রটি লিখো। তা অবশ্যই সূত্র লিখলে পরিচয় সহ লিখবা। এটা একটা অনেকে দেখে যে সূত্র লিখতে বলে, ওরা কি করে সূত্রই লিখে দেয়, আর কোনো পরিচয় টরিচয় কোনো কিছু লেখে না। তো অবশ্যই যদি তোমরা সূত্র লেখো, সূত্রের সাথে পরিচয়টা লিখে দিবা। ঝুঁকি কাকে বলে, কিসের কারণে বিনিয়োগের মূল্য তোমার কি ওঠানামা করে, অনিশ্চয়তা কি, তারপর ট্রেজারি বিল ইস্যু কে করে,
বন্ডে বিনিয়োগকারীকে কোন ঝুঁকি মোকাবেলা করতে হয়? কোনটির কারণে প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল ভিন্ন হয়? এগুলো তোমাকে ক নাম্বার হিসাবে পড়তে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। খ নাম্বার হিসাবে তোমাকে পড়তে হবে হলো তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, তারপর ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝো, ট্রেজারি বিল এবং বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন, তারপর ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য কি, ব্যবসায়িক ঝুঁকি বলতে কি বোঝো, তারপর পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি করে, আর্থিক ঝুঁকি বলতে কি বোঝো, এবং হলো ঝুঁকিবহুল আয় কি ব্যাখ্যা করো। ওকে, এরপর এখানে কিছু ম্যাথ দেওয়া আছে সিকিউ, এই সিকিউগুলো মাস্ট বি করবা, খুবই অ্যানালাইসিস দ্বারা এই সিকিউগুলো তৈরি করা। তোমরা যদি এগুলো করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি কম পাবা। আসলে আমি এই ধরনের প্রশ্ন খুব দেখছি যে কোন প্রকল্পটি বন্ধ করা উচিত বা কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো প্রচুর রয়েছে। এই প্রশ্নগুলো সেম টু সেম, আমি প্রায় একই কোয়ালিটির প্রশ্ন, জাস্ট পার্সেন্টেজগুলো আমি ভিন্ন ভিন্ন দেখি। তো আমি এই প্রশ্নগুলো তো এখানে রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে সমাধান করবা। তোমাকে আমি যেমনটা বললাম যে এখান থেকে মিনিমাম 70% একবার হোমওয়ার্ক কম পাবেন, ঠিক আছে। তো ভালো করে এই অঙ্কগুলো করবা। তো এখানে প্রবলেম 1-এ যদি খেয়াল করো, এরকম একটা টেবিল দেওয়া থাকে, প্রকল্প ধরো দোয়েল এবং শালিক দুইটা প্রকল্প আছে, নাম কখনো কোনো ভিন্ন হয়ে থাকে। এখানে সময় দেওয়া থাকে, বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকে। তো তখন বলা হয়, দেখা যাচ্ছে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো দোয়েল প্রকৃতির অথবা শালিক প্রকৃতির। তারপর যে কোনো একটা গ্রুপ, যেহেতু আকিস গ্রুপ এটা, তো কোন প্রকল্পটি তার বন্ধ করা উচিত। আবার এখানে যেটাতে তোমার কি লাভ বেশি হবে বা যেটা অধিক গ্রহণযোগ্য সেটা থাকবে, যেটা কি কম গ্রহণযোগ্য সেটাকে বাদ দিতে হবে। তো এভাবে তোমাকে ম্যাথগুলো সমাধান করে দেখতে হবে। তারপরে যে প্রবলেম 2, ঠিক আছে, তোমার হলো জান্নাতুল জ্যোতি সম্পর্কে একটা প্রকল্প। সেখানে দেখো জাস্ট একই ময়না টিয়া এই লেখছে, আর কিছু না, সেম টু সেম আছে সব। তো টিয়া করার পর আদর্শ বিচ্যুতি নির্ণয় করা যেভাবে থাকে। আর ঘ নাম্বার হলো কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। আগেরটা ছিল কোন প্রকল্পটি বাদ দেওয়া উচিত, আর এবার হলো কি কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। আসলে দুটা সেমই প্রশ্ন, যেটা বেশি অধিক গ্রহণযোগ্য সেটা রাখতে হবে, যেটা কি কম অধিক গ্রহণযোগ্য মানে কম গ্রহণযোগ্য সেটাকে বাদ দিতে হবে। এখানেও সেম টু সেম, যে যেটা অধিক গ্রহণযোগ্য হবে সেটাকে রাখতে হবে, যেটা কম গ্রহণযোগ্য হবে সেটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তো সেম প্রশ্ন আসলে দুইভাবে দেওয়া আছে, তো তারা দুইভাবে দিছে। তারপর প্রবলেম 3, ঠিক আছে, উম্মি নাসরিনের একটা বিগত 4 বছরের হিসাব। তো অনেক ক্ষেত্রে একই সেমই জিনিস, এখানে পদ্মা এবং এখানে মেঘনা, তাদের কিন্তু সাল হিসাবে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে। তো সেমি প্রশ্ন আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তারপর কোন প্রকল্পে অধিক বিনিয়োগ যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো, মানে কোনটায় বিনিয়োগ করে লাভ হবে, সেটা পদ্মায় না মেঘনায়। তো এটাও প্রশ্ন কিন্তু একই কোয়ালিটির প্রশ্ন বা একই ফ্যাসিলিটির প্রশ্ন। প্রবলেম 4-এ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি ওরকমভাবে না দিয়ে বা ছক আকারে না দিয়ে তারা এই ছকটাকে একটা থিওরি আকারে তুলে দেয়। টোটাল 3ভাবে দেখা যায়, কখনো ছক আকারে স্টেট দেখা যায়, কখনো শাল আকারে দেখা যায়, কখনো থিওরি আকারে দেখা যায়। আমি 3টা প্যাটার্নই এখানে রেখেছি এবং আমি চেষ্টা করেছি এই প্যাটার্নগুলো করলে যেন তোমরা হবো এখান থেকে কমন পাও আর কি, যেন তোমাদের 1 মিনিট সময় নষ্ট না হয়। তো এখান থেকে প্রশ্ন সেম থাকে যে স্বপ্নকল্পের আয় থেকে তোমার ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করা। তারপর বিনিয়োগ, যদি সমান বিনিয়োগের ওপর একটি প্রকল্প আশা এর আদর্শ বিচ্যুতি এত হয় তবে কোন প্রকল্পটি কম ঝুঁকি তা নির্ণয় করো, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্ন হলো 6ষ্ঠ অধ্যায়, যার নাম হলো তোমার কি মূলধনী আয় এবং ব্যয়। ওকে, 6ষ্ঠ অধ্যায়কেও আমি খুবই ইম্পর্টেন্টের কাতারে রাখি, এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এখানে পড়বা মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল এবং জনপ্রিয় পদ্ধতি কোনটি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। এটাকে আমি আসলে এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রত্যেকটা প্রশ্ন বেশ অ্যানালাইসিসের মাধ্যমে সামনে উপস্থাপনা করা হয়েছে। তাই আমি কোনোটাকে যে নন ইম্পর্টেন্ট বলবো তা আসলে বলা ঠিক হবে না, কারণ আমি এগুলোকে সর্বোচ্চ অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের সামনে আনছি। তাই এখানে প্রত্যেকটা প্রশ্নই পড়বা। তারপরেও দেখা যাচ্ছে কিছু প্রশ্ন ওভার ফ্লো থাকে, তো ওভার ফ্লোগুলো আমরা একটু আগে দিয়ে থাকি আর কি। যাই হোক, মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসাবে কি ব্যবহার করা হয়, নগদ প্রবাহ কি, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি, কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ তোমার কি আন্তঃপ্রবাহ ঘটে, মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হবে, মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি কোনটি। খ নম্বর প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পড়বা বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব কি, পেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, মূলধন বাজেটিং অনুমান নির্ণয় করো, অনুমান নির্ভর কেন, তারপর হলো মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করো, পণ্য বৈচিত্র্যায়ন কি ব্যাখ্যা করো,
অর্থায়নের সাফল্যের চাবিকাঠি ব্যাখ্যা করো। গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এরপর এখানে প্রবলেম দেওয়া আছে, বেশ কিছু প্রবলেম। তো এই প্রবলেমগুলো অবশ্যই সমাধান করবা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। তো এখানেও সেম কোয়ালিটির প্রশ্নগুলোই তোমার বিক্রয় থাকে, থাকে আর কি তোমার এখানে। তো এবারে বিক্রয় মূল্য থাকে, প্রশ্ন থাকে হলো গড় আয়ের হার নির্ণয় করতে হবে, কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর প্রবলেম 2, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে কটা প্রবলেম রাখছে মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সেম আগেরটা ছিল চম্পা বেলে এরকম দুটো নাম দিয়ে পার্সেন্টেজ দেওয়া ছিল। আবার এবারকে কী করা হয়, এই অধ্যায়ে পার্সেন্টেজ না দিয়ে এই অধ্যায়ে ম্যাথের যে মানে টাকাগুলো সেগুলো হিসেব করে দেওয়া হয় এবং বলা হয় প্রকল্প চম্পা এর তোমার কি এর পে ব্যাক সময় নির্ধারণ করো। তারপর হলো সঠিক বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। তো এরপরে প্রশ্ন হলো প্রবলেম 3। এরপর হলো প্রবলেম 3। তো প্রবলেম 3তে তোমাকে এরকম একটা মানে থিওরি দেওয়া হয়। থিওরি থেকে তোমাকে বলা হয় টিএফ প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো, গড় মুনাফার ভিত্তিতে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য। এরপরে নবম অধ্যায়, আমি এটাকে বলবো না যে ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন, এখান থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন একসেট প্রশ্ন তো থাকবে, এটা তো নিঃসন্দেহে থাকবে। বাট আমার রেফার হলো তোমার 4, 5 ওদিকে হলো তোমার 6, এই 3টা অধ্যায়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, কারণ এখানে ম্যাথ আছে। আর ম্যাথ থেকে প্রশ্ন উত্তর করলে মার্ক পাওয়ার পার্সেন্টেজ বেশি, ঠিক আছে। আপার লেভেল স্টুডেন্ট হলে ওখান থেকে উত্তর করবা। আচ্ছা, নবম অধ্যায় হিসেবে তুমি পড়বা হলো তোমার মুদারাবা বা মুরাবাহা অথবা মুসারাকা কি, বা চেইন ব্যাংকিংয়ের মুখ্য উদ্দেশ্য কি, একক ব্যাংক কি, তারপর হলো তোমার শিল্প ব্যাংক কি, ব্যাংক ব্যবসায়ের সফলতার পূর্ব শর্ত কোনটি, ব্যাংকিং কি, তারপর ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে। এরপরে খ প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, ইজারা কি ব্যাখ্যা করো, ব্যাংকিং কার্যক্রম আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন, তারপর ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা বলতে কি বোঝো, তারপর স্কুল থেকেই সঞ্চয়ে উৎসাহ দেওয়া কোন ব্যাংকের উদ্দেশ্য ব্যাখ্যা করো, ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো, তারপর জীবনযাত্রার মনোনয়ন ব্যাংক কিভাবে সহায়তা করে, ব্যাংকিং এর নিরাপত্তা নীতি কি ব্যাখ্যা করো। ওকে, এরপরে আমরা 10 নম্বর অধ্যায়ে চলে যাব, বাণিজ্যিক ব্যাংক। এখানে একটা কথা বলি, আমরা এখানে কিন্তু গ নাম্বার দেখানি, আমরা গ নাম্বার নিয়ে একটু কথা বলবো এখানে। তো তার আগে আমি এগুলো দেখানি। পরিশোধিত মূলধন কি, লকার ভাড়া কি, তারপর বাণিজ্যিক ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি, 100% এখান থেকে একসেট প্রশ্ন থাকবে। তারপর হলো এটা বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি, ব্যাংক কিসের মাধ্যমে মক্কেলের পক্ষে বিনিয়োগ বিল ভাঙনের ব্যবস্থা করে, তারপর এলজে কি, তারপর হলো বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি। খ নম্বর প্রশ্ন হিসাবে পড়বা, এই কটা প্রশ্ন পড়ে নিবা তোমরা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আমি এখানে আর সময় নষ্ট করব না। এরপর একাদশ অধ্যায় হিসাবে ক নম্বর এগুলো পড়বো এবং খ নম্বর প্রশ্ন হিসাবে এগুলো পড়বো। তো দেখো, আমি এখানে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি মোটামুটি এনাফ তোমাদের জন্য। তারপর আমাদের কিছু রেফারেন্স থাকে, কিছু রিকমেন্ডেড থাকে, এই রিকমেন্ডেডগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো এমসিকিউতে এবং ক নম্বরে খুব কাজে লাগে। দেখবা প্রতিটা অধ্যায় শেষে, সেটা 1 অধ্যায় হোক 2 অধ্যায় হোক, তুমি অবশ্যই টেস্ট পেপার হোক সাপ্লিমেন্ট হোক কিছু না কিছু তো অবশ্যই কিনেছো, ঠিক আছে। টেস্ট পেপার কিনতে পারো অথবা কি কিনতে পারো, সাপ্লিমেন্ট কিনতে পারো। অ্যান্ড টেস্ট পেপার কিনা সাপ্লিমেন্ট কেন, বিগত সালের যে প্রশ্নগুলো আছে, কোনো স্কুলের প্রশ্ন না, অনলি বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো বেশি করে সলভ করতে হবে, বেশি করে। এমসিকিউর ক্ষেত্রে কথা সেম থাকবে, বিগত সালের যে এমসিকিউগুলো আছে এগুলোকে বেশি করে সলভ করবা, তাহলে এখান থেকে প্রশ্ন কমন পাবা। সোজা মোট কথায় মিনিমাম বিগত 5 বছরের প্রশ্ন যেই স্টুডেন্ট সমাধান করবে, 25 সাল আর এটা 26 সালে পরীক্ষা দেবা, 25 সাল পর্যন্ত কোশ্চেন আছে। তার মানে 2020 সাল থেকে শুরু করে 19 থেকে ধরো 2019 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে বিগত সালগুলোতে, বিগত বোর্ডে, সেই প্রশ্নগুলোকে অবশ্যই সমাধান করবা, তাহলে 100% কমন পাবা। তার আগে সবার আগে তুমি অধ্যায়গুলো সিলেক্ট করবা। এমসিকিউর জন্য তো অধ্যায় সিলেকশন নাই, বাট যখন সৃজনশীল প্রশ্ন করবা, সৃজনশীল প্রশ্ন করার জন্য 4টা অধ্যায়কে আগে সিলেকশন করে নিবা তোমার মন মতো।
যে কোনো ভাইয়ার মতো না। আমি যেমন আমি সবসময় চেষ্টা করি আমার 1 মার্ক যেন মিস না হয়। আমি ম্যাথমেটিক্স টপিকগুলোকে একটু ভালো করি, কারণ আমি বিএসসি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। তো আমি ম্যাথমেটিক্সটা আসলে আমার মাথায় কেন জানি ভালো যায়। তো এই জন্য আমি ম্যাথমেটিক্স সম্পর্কে সবসময় ওই জায়গায় টার্গেট রাখি, কারণ ওই জায়গায় মার্ক কাটার কোনো অপশন নেই তোর কাছে। এখন তুমি যে সেম মানে রিলেটেড হবে আমার মতোই হবে এরকম তো না, তাই না? তোমার মেধা আলাদা হতে পারে, আরেকজনের মেধা আলাদা হতে পারে। তো সাজেশন কখনোই এইভাবে দেওয়া যায় না যেভাবে আমি যেমন ম্যাথ ভালোবাসি তুমি ম্যাথ নাও ভালোবাসতে পারো। এখন তোমার কাজ থাকবে কি, তুমি সৃজনশীলের জন্য যে কোনো 4টা অধ্যায়কে সিলেকশন করবা যেটা তোমার ভালো লাগে। হয়তো আমি যেগুলো বললাম ওগুলোকে করো, নাহলে অন্য কিছু করো। করার পরে এই 4টা অধ্যায়ে বিগত সালের, ঠিক আছে, বিগত 5 বছরের যে প্রশ্ন আছে সিকিউতে সেগুলো সমাধান করো, এমসিকিউতে বিগত 5 বছরের যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করো। তাহলে দেখবে এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন দিক না কেন তুমি 100% কমন পাবা। আর সর্বোপরি কথা, যদি সুপার সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, তাহলে অবশ্যই সাজেশন পিডিএফগুলো পেয়ে যাবে এবং সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। আমাদের সাজেশন থেকে মিনিমাম 70% হুবহু প্রশ্ন কমন পাবে, সেখানে এমসিকিউ সিকিউ সব কিছু দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। ঠিক আছে, যারা নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর ফার্স্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলবো, তাহলে হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।